তো ৩১ তারিখে গোয়ালন্দর মোড়ে আমাদের বিএনপির মধ্যে একটি অংশ যারা আমাদের নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সম্পর্কে বিকৃত রুচিহীন অশ্রাব্য সাংবাদিক সম্মেলন করেছেন কথা বলে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং কারা করেছে তাদেরকে আপনারা জানেন। তারা বাগড়ম্বর করেছেন, তারা খাঁটি বিএনপি, তারা একেবারে কি বলবো যে ধোয়া তুলসীর পাতা, তাদের কোনো বিএনপির করার ক্ষেত্রে কোনো ঘাটতি নাই। আমি স্পেসিফিক এই যারা সংবাদ সম্মেলনে আলী নওয়াজ মাহমুদ খোয়ামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের সম্পর্কে আমি কিছু স্পেসিফিক কথা বলতে চাই। আমি প্রথমেই অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যিনি বর্তমানে আহ্বায়ক আছেন, ওনার সম্পর্কে বলতে চাই। 2019 সালের 25শে নভেম্বর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের মহাসচিব অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুকে আহ্বায়ক এবং আমাকে সদস্য করে 47 সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রদান করেছিলেন। আমাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয়েছিল 3 মাসের মধ্যে বিভিন্ন ইউনিটে যে সভা করে প্রত্যেকটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এরই মধ্যে আমাদের লিয়াকত আলী বাবু সাহেব পদ বাণিজ্য করা শুরু করলেন। আপনারা ভিডিও এবং অডিও ক্লিপ বের করলে পরে আপনারা পাবেন যে বিভিন্নভাবে কিভাবে কার কাছ থেকে কয় টাকা নিচ্ছে, বিকাশের মাধ্যমে, অরিজিনালি, এগুলো আপনারা জানেন। ওনার সম্পর্কে আরও একটি কথা বলি। ওনারা খাঁটি বিএনপির কথা বলেন। উনি একসময় করতেন জাসদ, তারপরে বিএনপিতে যোগ দেন, বিএনপিতে আসেন। পরবর্তীতে এরশাদ যখন অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন, তখন এই বিএনপির সেই দুঃসময়ে বেগম খালেদা জিয়া যখন নেতৃত্বে আসেন, সেই সময় তিনি ওবায়দুর রহমানের সাথে জনতা দলে যোগ দিয়ে রাজবাড়ী জেলা জনতা দলের সভাপতি হয়েছিলেন। এটা আপনারা সকলেই জানেন। পরবর্তীতে আবার সুযোগ সুবিধা খুঁজে তিনি পরবর্তীতে আবার বিএনপিতে আসেন। বিএনপিতে আসার পরে 2001 সালে আলী নওয়াজ মাহমুদ খোয়াম যখন এমপি হন, তখন দলের সভাপতি ছিলেন আমাদের মরহুম আব্দুল মতিন, আমাদের সাবেক ভিপি রাজবাড়ী সরকারি কলেজের কাজী আব্দুল মতিন সভাপতি ছিলেন। উনি সভাপতিতে থাকা অবস্থায় উনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তা উনি লিয়াকত সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সেই সময় তিনি একজন ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে গোয়ালন্দে একটা কমিটি তিনি বিক্রি করে দিয়েছিলেন। গোয়ালন্দে একটা কমিটি করেছিলেন, সেই কমিটি তিনি বিক্রি করে, এটা তার করার কোনো এখতিয়ার নাই ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে। তো এইভাবে তার পদ বাণিজ্যের অভ্যাসটা অনেক আগে থেকেই। পরবর্তীতে আমরা দেখেছি তিনি সস্ত্রীক, আমরা যখন এখান থেকে বাড়ি ফিরে যেতাম রাত্রে খোয়েম সাহেবের বাড়ি থেকে, উনি তখন বাজার থেকে ঘুরে সস্ত্রীক এখানে এই বাড়িতে বসে রাত্রে 12টা-1টা পর্যন্ত গোপাল ভাঁড়ের মতো গল্প শুনিয়ে তার বাড়ি থেকে রাতের খাবারটা খেয়ে তারপরে বাড়িতে যেতেন। তার ছবিও আপনাদের আছে যে তিনি কিছুদিন মানে ওই টাইমে 18 সালের খোয়েম সাহেব যখন নির্বাচনে জমা দেয়, তখনও তিনি খোয়েম সাহেবের সাথে ছিলেন। 18 সালে তার পিছনে ছিলেন। এবং আরো একটা ব্যাপার আপনাদেরকে বলি, ওনার স্ত্রী যখন অসুস্থ হয়, কিডনির সমস্যা হয়, তখন ওনার বাড়িতে ছিলেন খোয়েম সাহেব ওনার একটা প্রোগ্রামে। সেখানে খোয়েম সাহেব তাকে এবং লিয়াকত সাহেব ধরে নিয়ে তাকে গাড়িতে তোলে, খোয়েম সাহেবের সমস্ত কাপড়ে প্রস্রাবে ভিজিয়ে দিয়েছিলেন।
তারপরেও নিজের আপনজন মনে করে তিনি নিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে আমাদের সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে 2 লক্ষ টাকা তিনি তার ওয়াইফের এই চিকিৎসার জন্য দিয়েছিলেন। এই সমস্ত বিষয়গুলো সব আমরা জানি, কিন্তু খুব অত্যন্ত দুঃখের সাথে বলছি, একটা মানুষ কতখানি অকৃতজ্ঞ হলে, কত বড় মানে খারাপ মানুষ হলে পাবলিকের সম্মুখে আলী নওয়াজ মাহমুদ খোয়েম সম্পর্কে যে সকল অশ্রাব্য কথাবার্তা বলেছে, এটা খুবই অশালীন এবং দুরভিসন্ধিমূলক। এবং আপনি বলেন যে পরবর্তীতে সে যখন এইরকম কমিটি বাণিজ্য করে, ঢাকায় যে আসলাম সাহেবের সাথে বসে আমি একটা কমিটি দিলাম, তার সাথে একমত হয়ে আমি বললাম রাত্রে সিগনেচার করার জায়গা নেই, আমি যেহেতু মেম্বার সেক্রেটারি ছিলাম, আমি বললাম যে আমার সিগনেচারটা আপনি করে দিয়েন, বলে আপনি স্ক্যান করে দেন। আমি স্ক্যান করে দিলাম। আমার সাথে ছিল আকমল সাহেব ছিল, রাত্রে বললো যে সকালবেলা আমি ঢাকা যাব, যে আমি এটা শামা উবায়দ সহ মুজবানের সাথে করে এই কমিটি পাশ করে আনবো। কিন্তু আমরা দেখলাম কি, উনি যে রাত্রে উঠলেন, আসলাম সাহেবের আতিথ্য গ্রহণ করে তার তার তত্ত্বাবধানে একটি স্বনামধন্য হোটেলে উনি এবং ওনার ওয়াইফ উঠলেন, আমরা পরবর্তীতে জেনেছি। এবং মোটা অঙ্কের একটা উপঢৌকন নিয়ে সেই আমার দোয়া যে তার সাথে যে সামঞ্জস্যমূলক কমিটি, ওটা ছুঁড়ে ফেলে দিয়ে তাদের দোয়া একতরফা একটা কমিটি তারা ওখান থেকে পাশ করিয়ে নিয়ে আসলেন। পাশ করিয়ে নেওয়া মানে তখনও পাশ হয় নাই, আমার কাছে নিয়ে এসে দিলেন যে এটা সিগনেচার করেন। আমি বললাম যে আমি এই সিগনেচার আমি করব না। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক হলেও আমি একজন শিক্ষক, আমি এই ধরনের এই দল নষ্ট করা এবং দলকে ক্ষতিগ্রস্ত করা কোনো কাজ তারেক সাহেব আমাকে বিশ্বাস রেখে আমাকে এখানে দিয়েছে, এখানে বাণিজ্য করার জন্য না। আমি এই কমিটিতে সিগনেচার আমি করব না। আমাদের কথা ছিল যে আমরা তৃণমূলের যে নেতৃবৃন্দের মতামত সেটা নিয়ে আমরা কমিটি দেব, কিন্তু সে যায় একতরফাভাবে কমিটি। পরবর্তীতে আপনারা জানেন যে আমি সেই কমিটি সিগনেচার করার না ফলে পরবর্তীতে সে কমিটি দেওয়ার পর আমিও আবার আরেকটা আমার আহ্বায়ক, যুগ্ম কনভেনার এবং আমরা 30 জন সদস্য সহ একটা কমিটি দেই। তারা ঢাকাতে তদবির করে বিভিন্নভাবে আমার সম্পর্কে নানা মানে ভুল বুঝায় আমাকে পদ থেকে আমার পদ স্থগিত করে আমাকে সাধারণ সদস্য পদ দেন। এবং 1 নম্বর জয়েন্ট কনভেনার যে অ্যাডভোকেট লিয়াকত আলী কামরুল অ্যাডভোকেট কামরুল, তাকে আমার দায়িত্ব দেন। তা লিয়াকত আলী সম্পর্কে মানে আমি বলবো যে উনি আসলে যে সকল মিথ্যা কথা বলছেন, যে উনি 47টা মিটিং করেছেন। আমরা 30 জন সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়েমের অনুসারী। আমরা মজিদ বিশ্বাস বলছে যে আমরা বারবার বলছি মিটিং দেওয়ার কথা, মিটিং দেয়নি। ঘরে বসে প্রত্যেকটা জায়গায় যায় পকেট কমিটি করে তারা বিভিন্ন ইউনিট কমিটি করছে। এবং তৎকালীন বিশেষ করে 5ই আগস্টের পূর্বে যে আওয়ামী লীগের এখানকার এমপি, 2 জন এমপি, তাদের সহযোগিতায় এবং পুলিশের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে তারা পকেট কমিটি করে বিভিন্ন ইউনিট কমিটি করছে, সম্মেলন করছে নাম মাত্র। এই ধরনের অপকর্মের সাথে তারা যুক্ত। তো মানে এক কথা বলা যায় যে তৎকালীন 2 এমপি এবং আওয়ামী লীগের সহযোগিতায় তারা রাজবাড়িতে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছে। এটা আলী নওয়াজ মাহমুদ খোয়ামকে ঠেকানোর জন্য। আলী নওয়াজ মাহমুদ খোয়ামকে এখানে যাতে সে সুষ্ঠুভাবে রাজনীতি করতে না পারে, এজন্য আওয়ামী লীগের দালাল সেজে তারা এইসব কাজ করছে। এখন আমি অ্যাডভোকেট কামরুল আলমের সম্পর্কে কিছু কথা বলতে চাই। উনি যেভাবে কথা বলেন আমার তো খুব লজ্জা লাগে যে ওনার আয়না দিয়ে ওনার চেহারাটা দেখা দরকার। আমরা একই এলাকার মানুষ, আমরা সমসাময়িক। রাজনৈতিকভাবে কার কি অবস্থান উনি কি করতেন? উনি যে খোয়েমকে বলেন ওয়ার্কার্স আওয়ামী লীগ, উনি কি করতেন আগে? আর বিএনপি তো আপনারা জানেন যে একটা মাল্টিন্যাশনাল মানে একটা গণতান্ত্রিক দল। সেই দলে এটা সৃষ্টি হয়েছে 1981 সালে। সেই দলে বিভিন্ন যে 1978 সালে সেই দলে বিভিন্ন দল মতের লোকজন প্রেসিডেন্ট জিয়াকে ভালোবেসে এই দলে যোগদান করেছে। তার পরবর্তী প্রজন্ম এটা প্রোডাকশন আসছে,
হ্যাঁ, যেমন যে আমাদের মসজিদ টসজিদরা যারা আছে এরা এরা প্রথম থেকেই ছাত্র দল করা শুরু করছে, কিন্তু যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা সকলেই জানেন। হ্যাঁ, আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য যারা আছে তারা কে জন্মলগ্ন থেকেই কি বিএনপি করেন? না, এদের অতীত, কেউ ভাষা নিয়ে নেপে ছিলেন, কেউ আওয়ামী লীগে ছিলেন, কেউ অন্যান্য পার্টিতে ছিলেন, এখান থেকে বিএনপিতে জিয়াউর রহমানের সাথে তো ওনার কথা আমি বলতে চাই। উনি ধুনচিতে ওনার বাড়ি, উনি কোন দল করতেন আগে? উনি তো আমাদের সমসাময়িক, এই নঈম আনসারী আমাদের সাথে একসাথে কমিউনিস্ট লীগ করতেন, কমিউনিস্ট পার্টি করতেন। এখন আমি বলি এটা বিএনপি প্রতিষ্ঠার আগে। তো এখন উনি, ওনার সম্পর্কে আমার কিছু কথা না বললেই না। আমার যে সাংবাদিক সম্মেলন আসার সময় আমার এলাকা থেকেই বললো যে উনি মসজিদ কমিটির 28 কলোনির মসজিদ কমিটির নেতা ছিলেন। মসজিদ কমিটির টাকা মেরে উনি বাড়ি করছেন, পরবর্তীতে মসজিদের মুসল্লিরা তাকে ধরছেন, তারপরে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এই হচ্ছে অ্যাডভোকেট কামরুল আলম। গোয়ালন্দ নুরা পাগলের শিষ্য ছিলেন, আপনারা সকলেই জানেন। নুরা পাগল তাকে ভালোবেসে তার নামে 2টা ট্রাক রেখে দিয়েছিল, সেটাও বিক্রি করে খাইছে। এখন এসব কথা বলতাম না আমি, কিন্তু আমাদের নেতা সম্পর্কে যে অশ্রাব্য অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে বাধ্য হচ্ছে এখন ব্যক্তিগত। 2016 সালে যখন পৌরসভার ইলেকশন হয়, তখন আমাদের ধানের শীষের প্রার্থী ছিল 15 সালে ধানের শীষের প্রার্থী ছিল অর্ণব নেওয়াজ ঋষিদ, আমাদের ভাতিজা। সেই সময় তিনি সিলিমপুর স্কুলে নৌকার ব্যাচ পরে মোহাম্মদ আলী চৌধুরীর পক্ষে উনি ইলেকশন করছেন। 2018 সালে যখন আমরা প্রায় এই জেলার 700 ছেলেরা আমরা জেলখানায়, আলী নওয়াজ মাহমুদ খোয়েম মাত্র গুটি কয়েক নেতা নিয়ে এখানে নির্বাচনে পরিচালনা করেছেন, তখন তিনি কি করেছেন? আওয়ামী লীগে যোগ দিয়ে সিলিমপুর স্কুলে যোগ দিয়ে কাজী কেরামতের সাথে একসাথে তিনি মিছিল করছেন, মিটিং করছেন, ভোট চাইছেন। এই হচ্ছে অ্যাডভোকেট কামরুল আলম। উনি বড় বড় কথা বলেন, ওনার সম্পর্কে আমি যদি সারাদিন বলি তাও শেষ হবে না, আর আপনাদের কাছে আমার বলার কিছু নাই। আপনারা রাজবাড়ী শহরের বিজ্ঞ সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা প্রত্যেকটি মানুষ, রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রত্যেকটি ব্যবসায়ী, প্রত্যেকটি পেশাজীবী মানুষের সম্পর্কে আপনাদের ধারণা আছে। আলী নওয়াজ মাহমুদ খোয়ামকে ছোট করার জন্য আজকে তার সম্পর্কে বিকৃত আলোচনা করে তাকে বিতর্কিত করার জন্য এই সমস্ত ষড়যন্ত্র। এখন আমি অ্যাডভোকেট আসলাম সম্পর্কে বলি। উনিও সেদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন। এই অ্যাডভোকেট আসলামকে 2000 সালের আগে আমি চিনতাম না। উনি কবে কোন দল করতেন তাও আমি জানি না। এখানকার কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন। রাজবাড়ির কেউ বলতে পারবেন না যে উনি ছাত্র দল করতেন। আমি ঢাকায়, আমরা তখন আলী নওয়াজ খোয়াম এবং আমি যখন যোগ দিতে যাই, তখন দেখলাম যে উনি ওই খিচুড়ির প্যাকেট বিতরণ করতেছে। তার পরবর্তীতে দেখলাম যে উনি আলী নওয়াজ মাহমুদ খোয়ামের পিএস হয়েছেন, আর পিএস হলেন। তারপরে পিএসদের দিয়ে কি করায় আপনারা সকলেই জানেন। এটা খোয়াম সাহেব বলে যে আমি তার দিয়ে এইসব করাইছি, আর আমরাই তো দেখছি পিএসদের দিয়ে কি করায় একজন মনিব বা নেতা, তা তো আপনারা জানেন। বাজার থেকে শুরু করে সবকিছুই করার। তা সেই লোক 2007 সালে যখন 111 হলো, তখন ইতিমধ্যে তার ভাই শামসুল হক, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক, বাংলাদেশে যত ফাঁসি হয়েছে বিএনপি জামাতের নেতাদের, শাখা চৌধুরী সহ, সেই ফাঁসির দেওয়ার অন্যতম কারিগর হচ্ছে এই শামসুল হক। এই শামসুল হক ডাক্তার আবুল হোসেন কলেজের সভাপতি হয়েছিলেন। যেদিন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তার পরের দিনই ছাত্ররা যে ওই কলেজে যায় তাকে 2 ঘন্টার মধ্যে তাকে রিজাইন দেওয়া হয়েছে। এই শামসু জজের বোকারি করে ওখানে তিনি অর্থ বানাইছেন, এবং 111-এর সময় মেজর জাকির ছিলেন টাস্ক ফোর্সের ঢাকায়। মেজর জাকিরের সাথে তিনি সখ্যতা গড়ে তুলে আলী নওয়াজ মাহমুদ খোয়াম সম্পর্কে
তার বিরুদ্ধে একটা মামলা করে মেজর জাকিরের দিয়ে আলী নওয়াজ মাহমুদ খোয়েমকে জেলে প্রেরণ করেছিলেন, এটা আপনাদের কারো অজানা নাই। এবং এই মেজর জাকিরের ব্রোকার হিসাবে তিনি তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরকম মানুষকে ফাঁসিয়ে এরকম ইনকাম করেছেন। বলতে হচ্ছে আজকে গো, এসব কথা বলার আমার ইচ্ছা ছিল না। আপনারা বলতে পারেন যে আপনি একজন শিক্ষিত মানুষে এসব কথা কেন বলেন, কিন্তু যখন আমাদের নেতার চরিত্র হনন করে এবং কারা একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ যদি একটা কথা বলে সেগুলো একটা হয়, কিন্তু এই ধরনের দুর্বৃত্ত যারা দুর্বৃত্তায়নে ব্যস্ত সেই সমস্ত মানুষ পরবর্তীতে খোয়েম সাহেবের বিরুদ্ধে সেটা প্রমাণিত হয় না এবং মেজর জাকিরের চাকরি থেকে অব্যাহতি হয়ে যায়, বরখাস্ত হয়ে যায় এবং খোয়েম সাহেব ছাড়া পেয়ে যান। এই হচ্ছে অ্যাডভোকেট আসলাম। এবং তিনি এখন যে কাজটি করতেছেন সেটা বলি আমি সর্বশেষ। গত 2-3 মাস আগেও 4 মাস আগেও কৃষক দলের সভাপতি সেক্রেটারি তাকে ফোন করে পান নাই। তিনি কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার ফোনে রিসিভ করেন নাই। তাদের অব্যাহতি দিছে কিনা যায় না এটা। হ্যাঁ, আচ্ছা। তার পরবর্তীতে আমার সাথে ব্যক্তিগতভাবে একদিন কথা হয়, আমাকে বলে, দুলাল ভাই আমি তো আর রাজনীতি করতেছি না, আপনারা দলটা গোছান। এর বিহিত কারণ কি? কারণ হচ্ছে বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু শামসুজ্জোহা সাহেবের ঘনিষ্ঠ, উনি আগামীতে এখানে উনি অথবা ওনার ভাই আসলাম এখানে আওয়ামী লীগের ইলেকশন করবেন। সেই কারণে আসলাম সাহেব রাজনীতি থেকে অবসর নিয়ে নেন। 5ই আগস্ট পট পরিবর্তনের পর 6ই আগস্ট যখন তার ভাইকে আবুল হোসেন কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাড়িয়ে তার রিজাইন করায়, তখন উনি ওনার ভাইয়ের পরামর্শে তাকে সেভ করার জন্য আবার বিএনপির রাজনীতিতে আবার ফিরে আসছেন। ওই দিন আমি সাংবাদিক সম্মেলনে দেখলাম। এই হচ্ছে এদের সম্পর্কে কথা। এরা দুর্বৃত্তায়ন করে বিএনপিকে এখানে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং বিএনপির ঐক্য নষ্ট করার জন্য এখানে আজকে এরা সংঘবদ্ধ একটি চক্র। এই চক্রের বিরুদ্ধে আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দেশনায়ক তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাই, রাজবাড়ির এই সমস্যা আপনারা সমাধান করুন। বারবার আমরা বলেছি ঐক্যবদ্ধভাবে আমরা প্রোগ্রাম করি, কিন্তু এরা কখনোই এটা করে নাই, কারণ এরা বিএনপি নামধারী আওয়ামী লীগের এজেন্ট। সাংবাদিক বন্ধুরা, অনেকক্ষণ ধরে আপনাদের সামনে আমরা কথা বললাম, আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন, আমরা তার জন্যে